আমরা সাহিত্যের কথাকলি ক্লাস 6 এর যে বইটি রয়েছে সেটি নিয়েই আমরা দেখব এবং আলোচনা করব। আমাদের স্কুল চাণক্য ইন্টারন্যাশনাল সিবিএসসি বোর্ডের একটি স্কুল। এর যে অংশ পাঠ্যগুলি রয়েছে তার মধ্যে আমরা একটা সিলেবাসের নিয়ে নেব আমাদের ডাকাতে কালা দিঘি যে একটা চ্যাপ্টার রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, পেজ নাম্বার 10, এটাতেই আমরা কিছুটা আলোচনা করে নিচ্ছি। তো প্রথমেই দেখে না যাক এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কী তার ভূমিকা যদি দেখি আমরা লেখক পরিচিতির কিছুটা অংশে। তিনি জন্মগ্রহণ করছেন 1838 সাল, জন্মগ্রহণ করছেন উত্তর 24 পরগনার কাঁঠালপাড়া গ্রাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। আর প্রথমের দিকে তিনি বঙ্কিমচন্দ্র হুগলি কলেজে ভর্তি হন। তারপর 1854 সালে তিনি স্কলারশিপও পান এবং তিনি প্রথম যে 1857 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট গ্র্যাজুয়েট আমরা বলতে পারি। 1858 সালে 13 জন যে পরীক্ষার্থী ছিলেন তার মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার প্রথম স্নাতক হওয়ার গৌরব অর্জন করে রেখেছিলেন। এরপর প্রেসিডেন্সি বিদ্যালয়ে তিনি পড়াশোনা করেন, ডেপুটি কালেক্টরও হয়েছিলেন। তিনি ছিলেন স্পষ্টবাদী, একজন দেশপ্রেমিক ব্যক্তিত্ব। তার যে সমস্ত উপন্যাস, প্রবন্ধ, মূলত তিনি ঔপন্যাসিক হিসাবেই আমাদের কাছে ধরা দিয়েছেন এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যদি দেখি তিনি বঙ্গদর্শন পত্রিকা তারই সম্পাদনাও করেন এবং তাকেই প্রথম বলা হয় বাংলা সাহিত্যের যথার্থ উপন্যাসিক। তার রাজসিংহ উপন্যাস, তারপর কপালকুণ্ডলা, আনন্দমঠ, দেবী চৌধুরানী, এই উপন্যাসগুলোকে আমরা ত্রয়ী উপন্যাস হিসাবেও আখ্যা দিয়ে থাকি বাংলা সাহিত্যের ক্ষেত্রে। তার সীতারাম উপন্যাস ছাড়া সমস্ত উপন্যাসগুলোই বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। এই যে আমাদের ডাকাতে কালা দিঘি যে অংশটা রয়েছে, এটা আমরা উৎস যদি আমরা ধরি, এর উৎস বলতে গেলে কোথা থেকে নেওয়া হয়েছে বলতে পারি। ইন্দিরা উপন্যাস যে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, সেই উপন্যাসের দ্বিতীয় পরিচ্ছেদ শ্বশুরবাড়ি চলিলাম বলে একটি অংশ রয়েছে, সেইটারই অংশই ডাকাতে কালা দিঘি। এই যে পুরো অংশ, এখানে ইন্দিরা নিজেই বলছেন, ইন্দিরা তার স্বয়ং তাহলে বক্তা এই গল্পের। পাঠ্যাংশের শিরোনাম দিয়েছেন সংকলক বা প্রকাশক, যাই বলতে পারো তোমরা। প্রথম শুরু হচ্ছে একটা কালা দিঘি কে কেন্দ্র করে। সেখানে কি হয়েছে যদি গল্পের আমরা পুরো লাইন না ধরে যদি আমরা পুরো একটা সারাংশর দিকে যদি লক্ষ্য রাখি, তো আমরা দেখতে পাই যে ইন্দিরা কি হয়েছে। ইন্দিরা প্রথমের দিকে বাপের বাড়ি থেকে যাচ্ছে, শ্বশুর বাড়ি চলেছে, সেখানে 16 জন বাহক এবং 4 জন দারোয়ান, অন্যান্য লোকজন, 2 জন দাসী। এবং এই যে যাতায়াত, শ্বশুরবাড়ি যাতায়াতের মধ্যে পড়বে একটা বিশাল জায়গা, তার নাম কালো দিঘি। সেখানেই হচ্ছে ডাকাতদের উপদ্রব, সেখানে লোক সচরাচর আসে না। এই দিঘির পাড়েই কি হয়েছে, এই বাহকেরা যারা আছে তারা বিশ্রাম করতে চায়, অনেকটা রাস্তা তাকে নিয়ে পালকিতে করে নিয়ে চলেছে, তারা স্নান করে। এই সমস্ত যখন কাজবাজগুলো করছিল তখন গাছের উপর থেকে লাফিয়ে দস্যুরা একদম লাফিয়ে পড়ে এই পালকির উপরে। এবং দেখতে পাবো তার পরেই দস্যুরা কীরকমভাবে আক্রমণ করে এবং প্রায় যখন দারোয়ান যারা রয়েছে ইন্দিরাকে উদ্ধার করতে গেলে তারাও হচ্ছে দস্যুদের লাঠির আঘাত পায় এবং তারাও সেখান থেকে পালিয়ে যায়। দস্যুদের সঙ্গ নিতে আর কেউ সাহসও করে না। তাই আমরা দেখতে পাবো যে দীর্ঘ পথ পার হয়ে যাওয়ার পর রাত্রি নামবে, রাত্রির পর একটা সময় নির্জন বনের এক ধারে দস্যুরা পালকি নামিয়ে রাখবে
পালকি নামিয়ে রাখার পর তারা দস্যুতার কোনো রকম প্রমাণ তারা রাখতে চায় না। তারা কি করে, সমস্ত কিছুকে নষ্ট করে দিতে চায়। তারা কি করে, তারা একখালি মলিন জীর্ণ বস্ত্র তাহাকে পরিধানের বহুমূল্য বস্ত্র ছাড়িয়া দিলাম, সব কিছু তাকে নিয়ে নিল। তার যে পরনের যে ইন্দিরার যে পরনের যে কাপড়টা ছিল ভালো দামি কাপড়, সেটা পর্যন্ত ডাকাতদেরকে দিয়ে দিতে হলো, এবং একটা ছেঁড়া কাপড় তাকে দিল, সেটাই সে পরল। এবং পরিশেষে অগ্নি জ্বালাইয়া ভগ্ন শিবিকা দাহ করিয়া দস্যুতার চিহ্ন মাত্র লোপ করিল। এই কথাটাতেই আমি আলোকপাত করছিলাম বারবার, যে কিছুমাত্র সেই যে দস্যুতার চিহ্ন মুছে দেওয়ার একটা চেষ্টা, সেই নির্জন বনে ইন্দিরা হিংস্র পশুদের মাঝে সমর্পিত হয়ে যে কাঁদার উপক্রম একটা করলেন। এরকম যখন এক পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের এই যে পাঠ্যাংশ গল্পটা শেষ হয়ে যাচ্ছে, যদিও এই কাহিনীর নামকরণ নিয়ে অনেকে বলতে পারেন, প্রশ্ন তুলতে পারেন কেন এই রকম। আমরা বলতে পারি যে নামকরণের দিক থেকেও কাহিনীর নামকরণ যে সংকলকেরা করেছেন, সেই দিকটাতে লক্ষ্য করলে ইন্দিরার কথা খুব কমই এসেছে। তাই এখানে ডাকাতের কালো দিঘি যে অংশটা রয়েছে, নামকরণ একদিক থেকে সার্থক। মূলত সাহিত্যের ক্ষেত্রে নামকরণ হয়ে ওঠে তিনটে দিক থেকে। একটা হচ্ছে ব্যঞ্জনাধর্মী, একটা বিষয়বস্তু কেন্দ্রিক, একটা চরিত্র কেন্দ্রিক। এখানে বিষয়বস্তু কেন্দ্রিকই নামকরণ হয়ে উঠেছে। এখানে কিছু কিছু শব্দার্থ রয়েছে, যদি দেখতে পাই যে এই পাঠ্যাংশের যেগুলো কঠিন কঠিন শব্দ, সেগুলোরই তুলে ধরে